বিভীষিকাময় কাল রাত আজ 25শে মার্চ রাতে গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী। সুপরিকল্পিত হত্যাযজ্ঞ বললেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতের প্রভাবে নানামুখী সংকটের শঙ্কা। করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক। দেশের বিভিন্ন স্থানে আজও জ্বালানি তেলের তীব্র সংকট। সরবরাহ বন্ধ থাকায় বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ, দীর্ঘ লাইনে গ্রাহকদের দুর্ভোগ। এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব। ওয়াশিংটনে ফস্টারিং দ্য ফিউচার সামিটে বললেন ডাক্তার জুবাইদা রহমান। সংবিধান সংস্কার প্রশ্নে চাপের মুখে সরকার। সাংবিধানিক ব্যাখ্যায় পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত সংসদ। এবং মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে এবার পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফার প্রস্তাব দিলেন ট্রাম্প। তবে থেমে নেই পাল্টাপাল্টি হামলা। আজ বিভীষিকাময় কাল রাত। 1971 সালের 25শে মার্চ বাঙালির ইতিহাসে এক ভয়াল রক্তাক্ত অধ্যায়। ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। ট্যাঙ্ক, মর্টার, মেশিনগান আর রাইফেল দিয়ে শুরু হয় নির্বিচার হত্যাযজ্ঞ। এমন গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। বুকের রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে বাঙালি। সেখান থেকেই জেগে ওঠে স্বাধিকারের চেতনা। ক্রমে তা রূপ নেয় স্বাধীনতা আন্দোলনে। আর সেই আন্দোলন দমাতে পশ্চিম পাকিস্তানের শাসক ও পাকিস্তানি হানাদার বাহিনী বেছে নেয় গণহত্যার পথ। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট। সেনানিবাস থেকে বেরিয়ে আসে ট্যাঙ্ক। প্রধান টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘুমন্ত ছাত্র শিক্ষকদের ওপর চলে আক্রমণ, শহীদ হন অনেকেই। এরপর আঘাত হানা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নীলক্ষেত এলাকা, রাজারবাগ পুলিশ লাইন্স এবং পিলখানা তৎকালীন ইপিআর সদর দপ্তরে। গণহত্যার পাশাপাশি আগুন দেয়া হয় ঢাকার বিভিন্ন স্থাপনায়। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন এলাকাতেও চলে হত্যাযজ্ঞ। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। গণহত্যার মধ্যে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান। এ ঘোষণা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যা যুদ্ধের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক রাতেই এমন বর্বরতা, যা পৃথিবীর ইতিহাসে বিরল। সময় গড়িয়ে 55 বছর পরও ফিরে আসে শোকের সেই স্মৃতি। পাকিস্তানি শাসক গোষ্ঠী কখনোই পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধিকারের দাবি মেনে নেয়নি। 1947 সালের পর থেকেই শুরু হয় বৈষম্য, শোষণ আর দমন পীড়ন। তবে থামানো যায়নি বাঙালির মুক্তির আন্দোলন। 9 মাসের যুদ্ধে জাতির অসামান্য ত্যাগের বিনিময়ে 16ই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও ইতিহাসের গবেষণার বিষয়। গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত নৃশংসতম গণহত্যার দিন। এ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। স্বাধীনতার তাৎপর্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে 25শে মার্চের গণহত্যা দিবস সম্পর্কে জানা জরুরি বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টার দিকে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড উন্মোচন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, দিন পেরিয়ে রাত পোহালেই তো মহান স্বাধীনতা দিবস, জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি নিয়ে জানাবেন, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সব মিলিয়ে জানতে চাই। প্রথমে নিরাপত্তার কথা বলি। নিরাপত্তা ব্যবস্থা আমার পিছনে যদি একটু দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে আসলে র্যাব, পুলিশ, সেনা সদস্য সহ এসএসএফের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই নিরাপত্তার দায়িত্বটি গ্রহণ করেছেন। স্মৃতিসৌধ চত্বর এলাকায় আমরা দেখতে পেয়েছি যে বাহিরেও, গেটের বাইরে বেশ কিছু বহিরাগত উৎসুক জনতা এখানে ভিড় করে থাকলেও আসলে ভিতরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। ভিতরে শুধুমাত্র যারা গোয়েন্দা সংস্থার লোকজন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তারাই ভিতরটা তদারকি করছেন। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে বাহিনীর লোকজন রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন। বাহিনীর লোকজন রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন পুরো স্মৃতিসৌধ সহ এর আশেপাশের যে অঞ্চলটি রয়েছে সেটি, এবং মহাসড়কেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখেছি। আমরা এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য যেসব আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি সেগুলো তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। স্মৃতিসৌধকে সাজানো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা, টব বিছানো সব কিছুই আসলে প্রস্তুত রয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা ব্যবস্থাও সর্বোচ্চ নজরদারিতে রাখা হয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং সহ তো একটি মহাসড়কের পাশে, এবং এই মহাসড়ক দিয়ে ঢাকা-রিচা মহাসড়কে বেশ কিছু ভিভিআইপি গেস্ট সহ অন্যান্য অতিথিরা আসবেন। সেই লক্ষ্যে কিন্তু এই মহাসড়কেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং এই মুহূর্তে যদি বলি যে স্মৃতিসৌধের দায়িত্ব ইতিমধ্যে কিন্তু এসএসএফের সদস্যদের হাতে রয়েছে। তো বলা যায় যে দেশের যে সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা তাদের হাতে যখন দায়িত্ব থাকে সেই মুহূর্তে কিন্তু আসলে নিরাপত্তা বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। এবং এই নিরাপত্তার পাশাপাশি কিন্তু বেশ কিছুদিন ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে স্মৃতিসৌধ বন্ধ রাখা হয়েছিল। স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনের সব ধরনের কাজ শেষ করে বলা যায় যে একদমই প্রস্তুত স্মৃতিসৌধ। আগামী এই নতুন ভোরের সূর্যোদয়ের সাথে সাথে এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন অতিথিরা আসবেন, সেই জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। শফি, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সংকটের শঙ্কা চলছে সবদিকে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, যা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তৈরি করছে অস্থিরতা। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নতুন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বড় ধরনের আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থনীতি, জ্বালানি, বাণিজ্য সহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত আছেন। ইমন, জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে প্রধানমন্ত্রী যে জরুরি বৈঠক ডেকেছেন সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। গৌরী, আজকে সকাল 10টা থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ে একটি বৈঠক ডেকেছেন যে জ্বালানি পরিস্থিতি নিয়ে বাংলাদেশের করণীয় ঠিক করতে উনি বৈঠকটি ডেকেছিলেন। এই বৈঠকে মূলত অর্থমন্ত্রী, আপনার বাণিজ্যমন্ত্রী এবং বিমান প্রতিমন্ত্রী এবং আপনার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ জ্বালানি সংশ্লিষ্ট আরও যারা রয়েছেন তারা প্রত্যেকের সাথেই প্রায় 1.5 ঘন্টা ব্যাপী প্রধানমন্ত্রী এই বৈঠকটি করেছেন। কিছুক্ষণ আগেই এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শেষ হয়েছেন, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম, কিন্তু ওনারা গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি, বলেছেন যে এটা পরে জানানো হবে। তবে আমি যতটুকু আমরা অসমর্থিত সূত্রের বরাতে জানতে পেরেছি যে এই যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে সারা বিশ্বেই তেলের দাম যেমন বেড়ে গিয়েছে এবং বাংলাদেশেও এর প্রভাবের বাইরে থাকবে না। বাংলাদেশেও এর ইতিমধ্যেই বাংলাদেশে এই প্রভাব পড়েছে। এই প্রভাব থেকে কিভাবে এই প্রভাব মোকাবেলা করা যায় এবং বাংলাদেশ বিকল্প পথে কোথা থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারে সেই বিষয়ে মূলত প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সবাইকে নির্দেশনা দিয়েছেন। এবং এর বাইরে আজকে আরও গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক প্রধানমন্ত্রী করবেন। ক্রয় কমিটির একটি বৈঠক
বৈঠক রয়েছে। এর পাশাপাশি এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাপ্রধানের সাথে একটি বৈঠক এইমাত্র শুরু হয়েছে। এই বৈঠকটি শেষে আজকে দুপুরের পরে ক্রয় কমিটির একটি বৈঠক রয়েছে এবং বিকালে কিন্তু ক্যাবিনেট বৈঠক রয়েছে, সেখানেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি। গৌরী, এখনকার মতো এই ছিল আমার হাতে থাকা সচিবালয়ের সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আমি আপনাকে হয়তো তথ্য পেলে আপনাকে পরবর্তীতে আবার জানিয়ে দিতে পারবো। নিশ্চয়ই ইমন, ধন্যবাদ আপনাকে। কিছুতেই কাটছে না জ্বালানি সংকট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রিফুয়েলিং স্টেশনে দেখা গেছে গ্রাহকের অপেক্ষা। আরও জানাতে শেরে বাংলা নগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, তেল নেই হাঁকডাকের মধ্যে পাম্পের বাস্তব চিত্র কি, সেটা আপনার মাধ্যমে জানতে চাই। গৌরী, যেমনটি বলছিলেন তেল নেই এমন হাহাকারি কিন্তু রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা আসলে ঘুরে দেখছি, প্রতিটি ফিলিং স্টেশনের চিত্রই কিন্তু একই রকম। যেগুলোতে তেল রয়েছে সেগুলোতে রেশনিং পদ্ধতিতে ভোক্তার যে চাহিদা, সেই চাহিদার খুব সামান্য পরিমাণ দেওয়া হচ্ছে তেল। অর্থাৎ যার চাহিদা 10 লিটার তাকে দেওয়া হচ্ছে 3 লিটার, আর যার চাহিদা 5 লিটার তাকেও দেওয়া হচ্ছে 3 লিটার। অর্থাৎ একটা রেশনিং পদ্ধতিতে, একটা লিমিটেশনের মধ্য দিয়ে কিন্তু আসলে ফিলিং স্টেশনগুলো যাচ্ছে। এবং এই যে সংকটের কথা শোনা যাচ্ছে, যে সংকটের পরিস্থিতি বর্তমানে, এই সংকট কিন্তু এভাবেই মোকাবেলার চেষ্টা করছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এবং বেশ কয়েকটি স্টেশন কিন্তু বন্ধ। আমি বর্তমানে যে ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে যে শেরে বাংলা নগর, অর্থাৎ আসাদ গেট সংলগ্ন একটি ফিলিং স্টেশন, তালুকদার ফিলিং স্টেশন। এখানে কিন্তু অর্থাৎ ভোর সকাল অবধি কিন্তু তেল সাপ্লাইয়ের যে দৃশ্য সেটি চোখে পড়লেও পরবর্তীতে কিন্তু এই স্টেশনটির তেল শেষ হয়েছে এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। তারপর থেকে এই ফিলিং স্টেশনের সামনে কিন্তু যে গাড়ির দীর্ঘ লাইন ছিল, তারা কিন্তু তাদের যে মিশ্র প্রতিক্রিয়া, অনেকে বলছেন যে এই যে সংকটটি এটি কিন্তু কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেল সংকট নেই, তবুও ফিলিং স্টেশনগুলোর এই তেল শেষের যে গল্প বা যে কথা, সেটি অনেকটাই অভিযোগের সঙ্গে আসলে ভোক্তারা বলছেন যে এই সংকটটি কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। কিন্তু এই কৃত্রিম সংকটের ব্যাপারটি সম্পর্কেও কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এটি কোনো কৃত্রিম সংকট নয়, মূলত যেই জায়গা থেকে তেল আসে, অর্থাৎ বিভিন্ন কোম্পানির যে ডিপোগুলো রয়েছে, যে ডিপোর থেকে তেলগুলো আনা হয়, সেই ডিপো থেকে আসলে সরবরাহ কম, যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ কম, যে কারণে ফিলিং স্টেশনগুলোতে এই যে সংকট, সেই সংকট তীব্র হচ্ছে। সময় যত যাচ্ছে ততই আসলে এই যে তেল সংকটের যে দৃশ্য সেটি কিন্তু তীব্র হচ্ছে। সকাল থেকে কবি বলছিলাম যে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে আসলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে যে তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম, সেই তথ্যের সবশেষ যদি জানিয়ে রাখতে চাই, এখন অবধি বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষ বলছেন যে ডিপোগুলো থেকে তেল সরবরাহ, অর্থাৎ ভোক্তার যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আসলে তেল সরবরাহ করা হচ্ছে না, যে কারণে এই রেশনিং পদ্ধতি এবং পেট্রোল পাম্পগুলো আসলে বন্ধ রয়েছে। কৌরি, এই ছিল শেরে বাংলা নগর পেট্রোল পাম্প থেকে আমার কাছে সবশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর বাইরেও। সিরাজগঞ্জের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, ঢাকা জ্বালানি সংকটের খবর আমরা জানছিলাম, গ্রাহকদের ভোগান্তির কথাও জানছিলাম। সিরাজগঞ্জের পাম্পের চিত্র কি জানতে চাই। কৌরি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের যে শাহজাদপুরে অবস্থিত বাঘাবাড়ি ওয়েল ডিপো, সেই ওয়েল ডিপোর সামনেই দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে ঈদের 2 দিন বন্ধ থাকার পরে গত 23 মার্চ অর্থাৎ সোমবার থেকে কিন্তু এই ডিপোটি খুলে দেওয়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই শাহজাদপুর বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকেই কিন্তু উত্তরবঙ্গের 16 জেলা সহ ময়মনসিংহের বিভাগের 4 জেলায় কিন্তু তেল সরবরাহ করা হয়। অর্থাৎ আমার পেছনে যে ডিপোটি দেখতে পাচ্ছেন, এই ডিপো থেকেই কিন্তু সাধারণত এই জেলাগুলোতে তেল নিয়ে থাকে এবং প্রত্যেকটি পাম্প এবং যারা ডিলার রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং তেল সংগ্রহ করেন। সেক্ষেত্রে আমরা ঈদের পরে যে চিত্রটি দেখতে পেরেছি, যে ঈদের ছুটি শেষ হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু প্রথম 2 দিন কিন্তু আমরা প্রচুর ভিড় লক্ষ্য করেছি এবং এইখান থেকে যে তেল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, সেই তেলগুলোতে, সেই পাম্পগুলোতে যে পরিমাণ ভিড় থাকে, সেই সংগ্রহকৃত তেল
তেল দিয়ে কিন্তু সেই ভিড়কে আসলে মোকাবেলা করা সম্ভব হয় না। দেখা যায় যে সেই তেল সংগ্রহ করে নিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে সেই তেলগুলো আসলে শেষ হয়ে যাচ্ছে। আবারও তারা এই ডিপোতে এসে এই আবার সিরিয়াল দিয়ে তেল নিয়ে যেতে তাদের সময় ব্যয় হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিন্তু পাম্পে কিন্তু কিছুক্ষণ পরপরই বা কিছু সময়ের ক্ষেপণের সাথে সাথেই কিন্তু আমরা দেখি যে এই আবারও পাম্পে ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে মঙ্গলবার অর্থাৎ গতকাল পদ্মা, মেঘনা, যমুনা পেট্রোলিয়াম মিলে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের 269টি পাম্প ও ডিলারদের মাঝে প্রায় 17,13,000 লিটার ডিজেল, 3,86,000 লিটার পেট্রোল এবং 1,42,000 লিটার অকটেন সরবরাহ করা হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা এই ডিপো থেকে যে তেল সংগ্রহ করছে সেটি আপাতত সেটি হচ্ছে পাম্পে যে তেলের যে চাহিদা রয়েছে এবং পাশাপাশি গ্রাহকরা যে অতিরিক্ত তেল সংগ্রহ করার যে একটি প্রবণতা রয়েছে, তো যে তেল তারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে সেই তেল দিয়ে কিন্তু তারা সেই যে চাহিদা সেই চাহিদা পূরণ করতে কিন্তু ব্যর্থ হচ্ছে। তো আর পাশাপাশি ডিপোর যে বিষয়টি, ডিপোতে অন্যান্য সময় দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময় 30 লক্ষ লিটার তেল প্রতিদিন গড়ে সরবরাহ করা হয়, সেক্ষেত্রে এখন প্রায় 22 থেকে 23 লক্ষ লিটার তেল সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ। কৌরি। খালিদ, ধন্যবাদ আপনাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এজন্য বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ও হোয়াইট হাউসের উদ্যোগে ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে হিস্টোরিক ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে এসব কথা বলেন জুবাইদা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানীতে আয়োজিত শীর্ষ এই সম্মেলনে দেয়া ভাষণে তিনি আরও বলেন, বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বাংলাদেশের সরকার। এর আগে মঙ্গলবার দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে মনে করছি। এজন্য উন্নয়নশীল দেশগুলোকে বাংলাদেশকে সহায়তার আহ্বান জানাচ্ছি। একই সাথে উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্য সেবা শিশুদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। পথ চলা শুরুতেই সংবিধান সংস্কার প্রশ্নে চাপের মুখে বিএনপি সরকার। সাংবিধানিক ব্যাখ্যায় পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত সংসদ। এমন বিতর্কের মাঝে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের বিষয়ে জামায়াতের দাবি সঠিক নয় বলে জানান আইন ও সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদ্বীন মালিক। অন্যদিকে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশসহ একাধিক আদেশ সংবিধান প্রণয়নের পর জারি করা হলেও তা আজও আইন হিসেবে কার্যকর রয়েছে। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নেই, রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না। গণভোট সহ একাধিক সাংবিধানিক বিষয়ে বিরোধী দলের দাবির মুখে এভাবেই সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। সাংবিধানিক ইস্যুতে বিএনপির এই অবস্থান কতটা যৌক্তিক জানতে চাই আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিকের কাছে। সংবিধান সংস্কার পরিষদ করার জন্য আমি তো কোনো প্রয়োজনীয়তা দেখি না, কারণ সংসদ তো এখন যে সংসদ হয়েছে, সংসদে তো সংবিধান সংস্কার মানে সংশোধন করার, কিছু বাদ দেওয়া, কিছু যোগ করার সম্পূর্ণ অধিকার আছে। তো এই জন্য আরেকটা পরিষদ কেন হতে হবে তার কোনো যৌক্তিকতা আমার কাছেও স্পষ্ট না। সংবিধানের 92 অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির এখতিয়ার এবং জুলাই জাতীয় সনদের বৈধতা নিয়ে বিএনপির প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন যখন হাউস সেশনে থাকে না, আর্টিকেল 93 অনুসারে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না, সেটা জায়েজ নাই। কিন্তু এই যে আদেশ, এই আদেশটা না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি কি জিনিস, সেজন্য আমি বলেছিলাম এটা হয়তো নিউট্রাল জেন্ডার হতে পারে। অন্যদিকে সংবিধানের 152 অনুচ্ছেদ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রতিক্রিয়ার জবাব দেন জামায়াত নেতা। আমরা যে এখানে নির্বাচিত হয়েছি মাননীয় স্পিকার, সেই নির্বাচনটা হয়েছে আরপিওর আন্ডারে। সেই আরপিওটা কি?
রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972, এটি একটি রাষ্ট্রপতির আদেশ। সুতরাং এটা বলার কোনো সুযোগ নেই যে রাষ্ট্রপতির আদেশ এটা আইন নয়। 1972-এর 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হওয়ার আগ পর্যন্ত সেই সুযোগ ছিল বলে মন্তব্য করেন ডক্টর শাহদ্বীন মালিক। তখন তো সংসদ ছিল না। 10ই এপ্রিল 1971 স্বাধীনতা ঘোষণাপত্রে আছে তো যতদিন সংসদ হবে না ততদিন রাষ্ট্রপতি আইন জারি করতে পারবেন। এটার ওই আইনগত ভিত্তি হলো ওইটা। তবে এই ব্যাখ্যা সঠিক নয় দাবি করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। জানান, সংবিধান প্রণয়নের পরও রাষ্ট্রপতির জারি করা বেশ কিছু আদেশ আইন হিসেবে এখনও কার্যকর রয়েছে। রাষ্ট্রপতির আদেশ আইন, এতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশে এরকম শত শত আইন আছে। গুরুত্বপূর্ণ এক্সাম্পল হলো ঢাকা ইউনিভার্সিটি অর্ডার, আরও আছে যে ট্রেডমার্কস অর্ডার। এগুলো সবই জারি হয়েছে 1973 সালের শুরুর দিকে। এই অর্ডারগুলো আজ পর্যন্ত জীবিত আছে, কার্যকর আছে। অবশ্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে সরকার এবং বিরোধী দলের দ্বিমুখী অবস্থানের নেপথ্যে অধ্যাপক আলী রিয়াজের পক্ষপাতমূলক ভূমিকাকেই দুষছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই প্রবলেমটা মূলত অন্তর্বর্তী সরকারের কারণে ক্রিয়েট হয়েছে। অন্তর্বর্তী সরকার এমনভাবে জুলাই সনদটাকে হানা ভোটে উপস্থাপন করেছে যেটাতে রাজনৈতিক দলের ঐক্যমত্য ছিল না। এইটাই মূল ঘাপলাটা। গণভোটের একটা বড় অংশই হলো জামাত এবং এনসিপির চাহিদার ভিত্তিতে তৈরি হয়েছে। বড় দুটো দলের এই দূরত্ব কমিয়ে আনতে দলগুলোকেই উদ্যোগী হতে হবে বলে মনে করেন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। সরকার এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করতে পারে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সম্পদ কেনা, বেশি দামে জাহাজ কেনা, অতিরিক্ত দামে তেল পরিবহন, একাধিক প্রকল্প চুক্তি ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযোগের সত্যতা খুঁজতে এনবিআর সহ একাধিক সংস্থার কাছে চাওয়া হয়েছে তথ্য। গঠন করা হয়েছে 4 সদস্যের অনুসন্ধান কমিটি। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান SM মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয় গেল বছরের জুলাইয়ে। সে সময় কমিশনের প্রাথমিক অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদ গড়েছেন মনিরুজ্জামান। এই বন্দরে যে কী ধরনের মাফিয়া ছিল এটা আপনারা ভালো করে জানেন, সবাই জানে যে প্রতিদিন কত টাকা করে তাঁরা এখানে। গেল বছরের ডিসেম্বরে সাবেক নৌ পরিবহন উপদেষ্টার এমন বক্তব্যের পর শুরু হয় তোলপাড়। কাস্টমে বন্দরে ঘুষ ছাড়া কোনো কাজে হয় না। বন্দরে এখনও সিন্ডিকেট আছে। সিন্ডিকেট ভাঙতে গেলে আমাদেরকে সবগুলো ওপেন করে দিতে হবে। ওপেন না করলে আপনার সিন্ডিকেটের কবলে সবসময় দেশ থাকবে। 2024 সালের 12 আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান SM মনিরুজ্জামান। সাবেক উপদেষ্টার বক্তব্যের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বন্দর চেয়ারম্যান। এটা আসলে আমি আপনাকে বলতে পারবো না, কারণ আমার কাছে যেই তথ্যগুলো আসে আমি সেইগুলো নিয়ে ডিল করি, বুঝছেন। এখন এটা যেহেতু আমি বলি না, এই কোশ্চেনটা আমাকে মনে হয় না করলে ভালো হতো। তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক থাকার সময় 2486 কোটি টাকা ব্যয়ে 6টি জাহাজ কেনার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত কেনা হয় 4টি। এতে প্রায় 486 কোটি টাকার আর্থিক অসঙ্গতির তথ্য পেয়েছে দুদক। এছাড়া অপরিশোধিত তেল পরিবহন চুক্তিতে বাজার মূল্যের তুলনায় প্রতি মেট্রিক টনে অতিরিক্ত 30 থেকে 40 মার্কিন ডলার পরিশোধের অভিযোগ ওঠে। মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে 1538 কোটি টাকা বরাদ্দের বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে মনিরুজ্জামানের বিরুদ্ধে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুকুল কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদ কেনার তথ্যও পাওয়া গেছে। এসব সম্পদ পারিবারিক সদস্যদের নামে নিবন্ধিত হলেও অর্থের উৎস ও স্থানান্তর প্রক্রিয়ায় অসঙ্গতি খতিয়ে দেখছে দুদক। পাশাপাশি SM মনিরুজ্জামানের ছেলে মুহতাসিম ইয়াসারের নিউ ইয়র্ক ও দুবাইয়ে নরভিক শিপিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পেশাগত সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
সম্প্রতি বিদেশি অপারেটরের কাছে বন্দরের এনসিটি ইজারা দেয়া ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফুঁসে ওঠেন বন্দরের শ্রমিকরা। বিএসসিতে দুর্নীতির বিষয়টা আছে, ওনার বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর ক্যাপিটাল রেজিংয়ের বিষয়টা আছে, ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের টেন্ডারে উনি প্রভাব বিস্তার করে, উনি যে সমস্ত টেন্ডারগুলো ওপেন ওটিএমে হওয়ার কথা সেগুলো উনি ডিপিএমের মাধ্যমে করতেছেন। বন্দর অবকাঠামো উন্নয়ন, ড্রেজিং, জাহাজ কেনা এবং রক্ষণাবেক্ষণ প্রকল্পগুলোতে অনিয়মের মাত্রা বেশি জানান দুদক কর্মকর্তারা। এতে নৌ পরিবহন মন্ত্রণালয় ও বন্দরের বেশ কয়েকজন কর্মকর্তা সহ প্রভাবশালী অনেকের নাম উঠে আসতে পারে অনুসন্ধানে। এদিকে জাহাজ ক্রয় নিয়ে বন্দর চেয়ারম্যানের অনিয়মের অভিযোগের রেশ না কাটতেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি নামে একটি প্রতিষ্ঠান থেকে 936 কোটি টাকা ব্যয়ে বিএসসির দুটি জাহাজ এমভি বাংলার প্রগতি ও বাংলার নবযাত্রা কেনা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। হেলেনিক প্রতিষ্ঠানের বিষয়েও যাচাই করতে অনুসন্ধানে নেমেছে একাধিক সংস্থা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।